আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 133 ইউনিট 5A অ্যান্ড ইউনিট 5 নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে যেটা বড় যে টপিকটি বলা যেতে পারে, যার আন্ডারে বড় ব্লকের আন্ডারে যেটি নিয়ে আলোচনা করব, সেই ব্লকটির নাম হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে সংসদীয় গণতন্ত্রের পরিচিতি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা লোকসভার গঠন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা অধ্যক্ষ বা লোকসভা অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে নিম্নকক্ষ সেটি নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ, দ্যাট ইজ দ্য রাজ্যসভা। রাজ্যসভা নিয়ে আমাদের আলোচনা শুরু করি। আজকে যেটা বলছি সেটা হচ্ছে রাজ্যসভার গঠন। ভারতীয় সংবিধান অনুসারে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে রাজ্যসভার গঠন সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে রাজ্যসভার সদস্য সংখ্যা কখনো 250-এর বেশি হবে না। সদস্যদের মধ্যে দু ধরনের সদস্যদের দেখা যায় যে অবস্থান আমরা লক্ষ্য করে থাকি। কি রকম বলা যায়? প্রথমত দেখা যায় যে অনধিক 238 জন সদস্য, তারা সাধারণত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সাধারণত ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। আর অবশিষ্ট যে 12 জন সদস্য রয়েছেন তারা সাধারণত মনোনীত সদস্যই হয়ে থাকেন। এখন বলা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে নির্বাচিত সদস্য তারা কিভাবে হন। রাজ্যগুলি থেকে নির্বাচিত রাজ্যসভার যারা সদস্যরা হন তারা কিন্তু মনে রাখতে হবে আমাদের যেটা, তারা নাগরিকদের দ্বারা কিন্তু ডাইরেক্টলি ভাবে ইলেক্টেড হন না বা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না। সেখানে কি পদ্ধতি অনুসরণ করা হয়? যে রাজ্য বিধানসভার যে নির্বাচিত সদস্যরা রয়েছে অর্থাৎ এমএলএরা রয়েছে, তাদের দ্বারা প্রত্যেকের একটি করে হস্তান্তরযোগ্য ভোটে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়ে থাকে। ভারতের কোন রাজ্য থেকে কতজন রাজ্যসভার সদস্য হবেন তা সাধারণত জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন করা জনসংখ্যার ভিত্তিতে সেটা স্থির করা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে সব থেকে যেটা বলা যেতে পারে উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য, সেই রাজ্য থেকে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে অর্থাৎ রাজ্যসভার প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হন তাদের সেই সদস্য সংখ্যার পরিমাণটা হচ্ছে 31 জন। অন্যদিকে দেখা যায় অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট গুলোর কথা যদি বলি বা সিকিম বা ত্রিপুরা, এগুলো থেকে সাধারণত একজন করে সদস্য নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ রাজ্যগুলির আয়তন অনুযায়ী রাজ্যসভার সদস্য সংখ্যা স্থিরীকৃত হয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নমিনেটেড মেম্বার্স বা মনোনীত সদস্য। সাধারণত দেখা যায় যে সাহিত্য, বিজ্ঞান, চারুকলা এবং সমাজসেবা সেই সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান বা যারা সেই বিষয়ে অভিজ্ঞ বা যেখানে সেখানে তারা যারা মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে সাধারণত 12 জনকে রাজ্যসভায় নমিনেটেড করা হয় বা মনোনীত করা হয়। সংবিধান রচয়িতারা কেন এই পদ্ধতিটা নিয়েছিলেন? সংবিধান রচয়িতাদের যুক্তি ছিল যে এই মনোনয়নের মাধ্যমে সাধারণত জ্ঞানী-গুণী যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা রাজ্যসভায় সদস্য হতে পারবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন হেমা মালিনী হয়েছে, তারপরে হচ্ছে তোমার শচীন তেন্ডুলকর হয়েছেন, এদের কথা আমরা উল্লেখ করতে পারি। বর্তমানে যদি ছবিটা দেখা যায়, সিনারিওটা দেখা যায় যে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 245। এর মধ্যে 233 জন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে নির্বাচিত ইলেক্টেড এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য রয়েছে। তাহলে বোঝা গেল যে রাজ্যসভার কি হচ্ছে কম্পোজিশনটা কিরকম হয়ে থাকে বা গঠনটা কিরকম হয়ে থাকে। ভারতের সংসদের এই যে উচ্চকক্ষ রাজ্যসভা, ইট ইজ আ পার্মানেন্ট বডি, অর্থাৎ এটাকে একটা স্থায়ী কক্ষ হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রত্যেক রাজ্যসভার সদস্য বা মেম্বাররা দে আর ইলেক্টেড ফর এ স্প্যান অফ 6 years,
অর্থাৎ তারা কিন্তু মনে রাখতে হবে 6 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এবং এর আগেই আমি একটা কথা বললাম যে রাজ্যসভার একটা কক্ষটা হচ্ছে ইট ইজ আ পার্মানেন্ট বডি বা স্থায়ী কক্ষ। সেহেতু দেখা যায় প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অর্থাৎ 1/3 সাধারণত অবসর গ্রহণ করে থাকেন। তৃতীয় বছরের গোড়ায় ওই শূন্য পদগুলোকে সাধারণত ফিল আপ করা হয়। ফিল আপ করা হয় মানে সেখানে আবার ইলেকশন করা হয়। অর্থাৎ সুতরাং দেখা যাচ্ছে যে রাজ্যসভার সদস্য সংখ্যা কখনো একেবারেই শূন্য হয়ে যায় না। আচ্ছা, এরপরে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে 2003 সালে একটা সংবিধান সংশোধন হয়েছিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেই অ্যামেন্ডমেন্ট আমরা করেছিলাম, বলা হয় যে 1951 সালে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বা জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধন করা হয়েছিল। এই সংশোধন করে কি বলা হয়েছিল যে রাজ্যসভা সদস্য হতে গেলে সেই ব্যক্তিকে কিন্তু সেই রাজ্যেরই বাসিন্দা হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে সেই রাজ্যেরই বাসিন্দা হতে হয় এমন কোনো কথা বলা যায় না। এর একটা আমি উদাহরণ দিচ্ছি। যেমন সেটা হচ্ছে যে আগে আমাদের প্রাক্তন যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তীকালে কংগ্রেস আমলে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন ডক্টর মনমোহন সিং, তিনি কখনোই লোকসভা দ্বারা নির্বাচিত হয়ে আসতে পারেননি। অর্থাৎ লোকসভা দ্বারা ইলেক্টেড মেম্বার হিসেবে তিনি কিন্তু প্রাইম মিনিস্টার পদটি হোল্ড করতে পারেননি। আসলে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তারপর প্রাইম মিনিস্টার পদ পেয়েছেন, এটা হয়নি। সেক্ষেত্রে দেখা গেছিল যে মনমোহন সিং কিন্তু প্রত্যেকবার আসামে যে রাজ্যসভার পদটি রয়েছে সেটা থ্রু দিয়ে তিনি কি হতেন, সাধারণত কি হয়েছিলেন, এমপি হয়েছিলেন এবং সেইভাবে হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী পদটা অলংকৃত করেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তিনি পাঞ্জাব বা দিল্লির বাসিন্দা, কিন্তু তিনি গৌহাটি অর্থাৎ আসামের রাজ্যসভার পদ দিয়ে আসতেন। সুতরাং সেই কারণে এইটা আমি উদাহরণ দিলাম এই কারণেই যে 2003 সালে 1951 সালে প্রণীত জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে সেই আইনের সংশোধন করে বলা হয়েছে যে রাজ্যসভার সদস্য হতে গেলে সংশ্লিষ্ট রাজ্যে কি হতে হবে, বাসিন্দা হতে হবে এমন কোনো কথা নেই। কেননা কি হচ্ছে, ডক্টর মনমোহন সিং কখনোই আসামের বাসিন্দা ছিলেন না। রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি যিনি হন তিনি হন সাধারণত উপরাষ্ট্রপতি, অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করে থাকে। যেসব ক্ষেত্রে রাজ্যসভা সাধারণত স্পেশাল পাওয়ার এনজয় করে থাকে বা বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে, প্রথমত বলা যায় যে যদি রাজ্যসভায় দেখা যায় যে উপস্থিত অর্থাৎ প্রেজেন্ট এবং ভোট দেওয়ার ক্ষমতা আছে সেই সমস্ত সদস্যদের 2/3 অর্থাৎ 2/3 সদস্য এই প্রস্তাব যদি গ্রহণ করে যে জাতীয় স্বার্থে অর্থাৎ ফর দ্য সেক অফ ন্যাশনাল ইন্টারেস্ট দেখা যাচ্ছে রাজ্য তালিকাভুক্ত কোনো, অর্থাৎ আমরা তো জানি যে ফেডারালিজম ভারতবর্ষে অনুসরণ করা হয়, সেখানে বলা হয়েছে কেন্দ্র রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত 3টে তালিকা রয়েছে। একটা হচ্ছে স্টেট লিস্ট যেটা রয়েছে রাজ্য তালিকা, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট যেটা কেন্দ্রীয় তালিকা, আর একটা রয়েছে জয়েন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। এখন বলা হয় যদি রাজ্যসভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সদস্য যদি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় সংসদের আইন রচনা করা উচিত, অর্থাৎ ফর দ্য সেক অফ ন্যাশনাল ইন্টারেস্ট দা কি বলা যায় যে রাজ্যসভা প্যানেল সেক্ষেত্রে কি করতে পারে, মানে কি বলতে পারো, রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয় অর্থাৎ স্টেট লিস্ট ওরিয়েন্টেড কোনো বিষয় দা পার্লামেন্ট শুড কি হচ্ছে মেক দ্য লস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সংসদ আইন প্রণয়ন করতে পারে এবং এই ক্ষেত্রে রাজ্যসভা ক্যান এনজয় দ্য স্পেশাল পাওয়ার্স। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে যে এইরকম ভাবে উপস্থিত হয়েছেন এবং ভোট দিয়েছেন এমন 2/3 এর সমর্থনে রাজ্যসভা যদি এই প্রপোজালটা দেয় বা প্রস্তাব দেয় যে জাতীয় স্বার্থে কি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলি অন্য এক বা একাধিক অভিন্ন একটা ইউনিয়ন পাবলিক সার্ভিস অর্থাৎ অভিন্ন সর্বভারতীয় কৃত্তক সৃষ্টি করা প্রয়োজন আছে, সেক্ষেত্রে কৃত্তক ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তৈরি করার প্রয়োজন আছে, সেখানে কোনো রকম রেকটিফিকেশনের প্রয়োজন আছে, সেখানে কিন্তু রাজ্যসভা সেই সংসদ বলা যেতে পারে একটা বিশেষ ক্ষমতা ভোগ করে যে সংসদ আইন প্রণয়ন করে সে সেটা করে দিতে পারে। এইবার আমরা যেটা বলবো
এগুলো সেক্ষেত্রে রাজ্যসভা, আমরা দুটো আসপেক্ট দেখালাম যেখানে রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে। এবার দেখা যাচ্ছে যে যে সমস্ত ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে সেগুলো আমরা দেখবো। অর্থাৎ রাজ্যসভা কম ক্ষমতা ভোগ করছে, লোকসভা বেশি ক্ষমতা ভোগ করছে। সেখানে কি বলা হয়, আমরা এখানে বলেছি যে একটা ফেডারেল ক্যারেক্টার দিয়ে দেশের শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশনটা কন্ডাক্টেড হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যারা সংসদ, মানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, সেখানে পার্লামেন্টের যে লোয়ার চেম্বার বা নিম্নকক্ষ লোকসভার কাছে যৌথভাবে কিন্তু ক্যাবিনেট, অর্থাৎ ক্যাবিনেট তার কাজকর্মের জন্য দে আর রেসপন্সিবল ফর দ্যাট, অর্থাৎ তারা দায়বদ্ধ থাকে। লোকসভাতে মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনেক সময় কি নেওয়া হয়, নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়। অনাস্থা প্রস্তাব যদি অ্যাকসেপ্ট হয়, গৃহীত হলে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে, অর্থাৎ সেটা যদি পাস হয়ে যায়, তখন কিন্তু এই সেন্ট্রাল মিনিস্টার বলবো না, কাউন্সিল অফ মিনিস্টারকে কি করতে হয়, রেজিগনেশন দিতে হয়। এখন বলা হচ্ছে যে এছাড়াও দেখা যায় যে অর্থ বিল রিগার্ডিং দ্য মানি বিল, অর্থ বিল পাশের ক্ষেত্রেও লোকসভা কিন্তু রাজ্যসভার তুলনায় বেশি ক্ষমতা ভোগ করে। রাজ্যসভা মানি বিলের টাইটেল ছাড়া, অর্থাৎ বিলের হয়তো কোনো অংশ পরিবর্তন করতে পারে, ইট হ্যাজ দ্য পাওয়ার টু রেকটিফাই ইট বা টু অ্যামেন্ড ইট, অর্থাৎ রাজ্যসভা অর্থ বিল কি করতে পারে, সংশোধন করতে পারে, কিন্তু অ্যাজ এ মানি বিল হিসেবে সংশোধন করতে পারে না। এবং সেখানে শুধু কি করতে পারে, শুধু ইট হ্যাজ দ্য পাওয়ার টু প্রপোজালস, অর্থাৎ সেক্ষেত্রে সুপারিশ করতে পারে, কিন্তু ইট হ্যাজ দ্য রাজ্যসভা হ্যাজ নো পাওয়ার ফর রেকটিফিকেশন অফ দ্য মানি বিল। এবং সেক্ষেত্রে কি করতে পারে, সেক্ষেত্রে সে বড় আরেকটা যেটা কাজ করতে পারে, সেটা যদি তার পছন্দ না হয়, দেন রাজ্যসভা হ্যাজ দ্য পাওয়ার টু সেন্ড দ্য বিল টু দ্য লোকসভা, অর্থাৎ তখন রাজ্যসভা কিন্তু লোকসভার কাছে সেই বিলটাকে কি করে দিতে পারে, ফেরত পাঠাতে পারে। এখানে আরেকটা কথা বলবো যে রাজ্যসভার তুলনায় লোকসভা যে বেশি ক্ষমতা ভোগ করছে, সেখানে আরেকটা পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে লোকসভার স্পিকার, লোকসভা যিনি পরিচালনা করে থাকেন তাকে আমরা কি বলে থাকি, স্পিকার বলে থাকি। লোকসভা স্পিকারই স্থির করেন যে কোন বিলটা ক্যান বি রিগার্ডেড অ্যাজ মানি বিল অর নট, হুইচ বিল ক্যান বি রিগার্ডেড অ্যাজ মানি বিল অর নট, অর্থাৎ বলা যায় যে কোন বিল অর্থ বিল কিনা সেটা তারাই ঠিক করে। এরপর বলা হচ্ছে তারা মানে কি, লোকসভা স্পিকার ঠিক করে, তারা বলবো না, লোকসভা স্পিকার ঠিক করে। 352 নম্বর যে ধারা রয়েছে সেই ধারায় কি বলা হচ্ছে, অনেক সময় এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে শুধু ঘোষণা করলেই তো হয় না, ইউ হ্যাভ টু, তাকে কি নিয়ে আসতে হবে, তাকে রেজিস্ট করবো না, তাকে প্রত্যাহার করে নিতে হবে। সুতরাং প্রত্যাহার সম্পর্কে সেখানে দেখা যাচ্ছে যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনে দেখা গেছে যে লোকসভা হ্যাজ এনজয় দ্য এনর্মাস পাওয়ার, অর্থাৎ লোকসভা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে। এবার ছাড়াও দেখা যায় যে অনেক সময় এমার্জেন্সি ধরো ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ জরুরি অবস্থার ঘোষণা প্রত্যাহার করতে চেয়ে লোকসভা যদি প্রস্তাব দেয়, তবে সে রাষ্ট্রপতি সেক্ষেত্রে সেই প্রস্তাবকে কি করতে পারে, জেনুইন বলে ঘোষণা করতে পারে। তখন 352 নম্বর ধারা অনুসারে ঘোষিত সে এই যে এমার্জেন্সি, সেটা তখন কিন্তু আর ইমপ্লিমেন্টেড থাকে না, অর্থাৎ সেক্ষেত্রে সেটা আর বলবৎ করা যায় না। সুতরাং রাজ্যসভা সম্পর্কে আমরা ছোট করে এইটুকু বলে দিলাম। এরপরে আমরা যেটা বলবো, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ রাষ্ট্রপতির কথা আমরা আলোচনা করে থাকবো। এখন হচ্ছে যে প্রথমে যদি রাষ্ট্রপতি সম্পর্কে বলতে হয়, তাহলে যেটা বলা যায় যে এক কথায় বলা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ তিনি ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি শাসক ও প্রধান, হি ইজ দ্য মেইন অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ সেইভাবে বলা হয়, কিন্তু অন বিহাফ অফ, অর্থাৎ তার নামে শাসন সংক্রান্ত, অর্থাৎ এক্সিকিউটিভ রিলেটেড যে সমস্ত ধরনের নির্দেশ সেগুলোকে জারি করা হয়। তার নামেই সাধারণত দেশের শাসন কার্য পরিচালনা করা হয়। Main administration has been conducted on the behalf on the name of the president.
সুতরাং দেখা যায় তার নামে দেশের শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে, কিন্তু সেই শাসন ব্যবস্থাকে পরিচালনা করে থাকেন সাধারণত প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স। এবারে বলা যেতে পারে যে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন হয়ে থাকে। সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অর্থাৎ বলা যায় যে ইট ইজ আ টেনিউর 5 ইয়ার্স টেনিউর। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির কার্যকালের এই যে অবসান সেটা নির্দিষ্ট সময় অর্থাৎ 5 বছরের আগেও ঘটে যেতে পারে। কিন্তু কি কি শর্তে সেটা করতে পারে সেটা আগে দেখি। সেখানে বলা হচ্ছে যে যদি উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি নিজের একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিলেন, অর্থাৎ নিজের লিখিত পদত্যাগ পত্র পাঠান। অথবা এর ছাড়া দ্বিতীয় কি হতে পারে, তার দ্বিতীয় যে সিচুয়েশনটা অ্যারাইজ হতে পারে সেটা হচ্ছে যে সংবিধান ভঙ্গের অভিযোগে ইমপিচমেন্ট পদ্ধতি অনুসারে তাকে কি করা যায়, পদচ্যুত করা যায়, অর্থাৎ তাকে ইমপিচড করা যেতে পারে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট। আমরা জানি যে ভারতের সংবিধান হচ্ছে ইট ইজ আ রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ লিখিত সংবিধান। সুতরাং দেখা যায় যে এটা লক্ষ্য করা যায় যে সংবিধানের যে ৫৩ নম্বর ধারা রয়েছে তার ১ নম্বর যে অনুচ্ছেদ আছে সেই অনুযায়ী বলা হয়েছে যে কেন্দ্রের শাসন সংক্রান্ত সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য সেন্টার সেটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির হাতে তোমার ন্যস্ত থাকে। অর্থাৎ সেক্ষেত্রে সমস্ত অল দ্য পাওয়ার্স হ্যাজ বিন ভেস্টেড ইন দ্য হ্যান্ডস অফ প্রেসিডেন্ট। এবং তিনি সাধারণত ডাইরেক্টলি অর্থাৎ প্রত্যক্ষভাবে অথবা বলা যেতে পারে তার বলতে পারো যে প্রত্যক্ষভাবে অথবা তার মানে লোয়ার যা সমস্ত ধরন যারা ডিগনিটারিজ আছে অর্থাৎ অধস্তন আধিকারিকদের মাধ্যমে সেই পাওয়ারটা বা সেই ক্ষমতা সংবিধান অনুসারে প্রয়োগ করে থাকে। এরপর বলা যায় যে প্রসঙ্গে বলতে গিয়ে আমরা একটা মামলার কথা বলতে পারি। কিরকম মামলার কথা বলতে পারি? ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলায় এই ভার্ডিক্টটা দিয়েছিল বা এই অভিমতটা দিয়েছিল যে শাসন সংক্রান্ত ক্ষমতা দেখা যাচ্ছে যে অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে আছে সরকারি কার্যাবলী পরিচালনার জন্য সাধারণত নীতি নির্ধারণ এবং তার কাজে তাকে ইমপ্লিমেন্ট করা, তাকে পরিণত করা, টু মেনটেন দ্য ডিসিপ্লিন অফ দ্য এন্টায়ার স্টেট, অর্থাৎ জনশৃঙ্খলা রক্ষা করা, সামাজিক এবং আর্থিক কল্যাণ নীতির কথা বলা, সমস্ত কিছুই কিন্তু কি হয়েছে সরকারের বৈদেশিক নীতি বা ফরেন পলিসির দ্বারা সাধারণত কি হয়ে থাকে সেটা নির্ধারিত হয়ে যায়। এছাড়া ইন দ্য প্রেজেন্ট এরা বা বর্তমানে সংবিধানের যে ৭৪ নম্বর ধারা ১ নম্বর যে অনুচ্ছেদ আছে তাতে কি বলা হয়েছে, বলা হচ্ছে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন গণপরিষদের পরামর্শ অনুসারেই রাষ্ট্রপতি শাসন বিষয়ক ক্ষমতা কি করে থাকবে, প্রয়োগ করবে। এরপরে আমরা যেটা পড়বো দ্যাট ইজ দ্য রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। আচ্ছা, আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে ভারতীয় সংবিধান হচ্ছে পুরোপুরি লিখিত সংবিধান, অর্থাৎ সেটাকে বলা যায় যে পুরোপুরি রাইট মানে লিখিত মানে রিটেন ফর্মে পাওয়া যায়। বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গা দাস বসু বিচারপতি, আমরা সবসময় বলি ডিডি বাসু বা ডিডি বাসুর অনেক তৃতীয়ত বলা যেতে পারে অ্যাটর্নি জেনারেল এবং চতুর্থত বলা যায় যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে যারা বিচারপতি রয়েছে বা রাজ্য এবং যারা রয়েছে রাজ্যপাল। এছাড়া অর্থ আয়োগের সভাপতি এবং সদস্য, মুখ্য নির্বাচন অধ্যক্ষ এবং নির্বাচন আয়োগের জন্য অন্যান্য সদস্য অন্যান্য মানে কি হচ্ছে সদস্য সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। এরপরে যেটা বলা যাচ্ছে যে মিলিটারি পাওয়ার বা সামরিক ক্ষমতা সম্পর্কে কি বলা হয়েছে। রাষ্ট্রপতি আমরা সবসময় বলে থাকেন যে তিনি হচ্ছেন জল, স্থল এবং নৌবাহিনীর প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতি এন্টায়ার মিলিটারি ফোর্স
অর্থাৎ রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকেন। এছাড়া বলা হচ্ছে যে যুদ্ধ অথবা শান্তি, অর্থাৎ তুমি ডিক্লারেশন অফ ওয়ার অর ডিক্লারেশন অফ পিসফুল সিচুয়েশন এবং অন্যান্য যে সমস্ত কনফারেন্স বা সৈন্য সমাবেশ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কি রয়েছে, রাষ্ট্রপতির রয়েছে। এরপর হচ্ছে যে কূটনৈতিক ক্ষমতা, অর্থাৎ ডিপ্লোম্যাটিক রিলেশন কিরকম হয়ে থাকবে। সেখানে হচ্ছে যে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের মতো বলা যেতে পারে যে মতো ভারতে বলা হচ্ছে রাষ্ট্রপতি আন্তর্জাতিক ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল এরায় কি করতে পারে, সাধারণত ভারতের কি হয়ে থাকে, প্রতিনিধিত্ব করে থাকেন। আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি কার্যকর করার দায়িত্ব কার হচ্ছে, সংসদে হলেও সেগুলি সম্পাদনের জন্য আলাপ আলোচনার দায়িত্ব রাষ্ট্রপতিকে নিতে হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তৃতীয়ত কি হচ্ছে, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। ভারতের সংবিধানের যে ৭২ নম্বর ধারা আছে সেই ধারায় রাষ্ট্রপতি কি বলা হয়েছে, মানে কি বলে মার্জনা বা ক্ষমা প্রার্থনা বা ক্ষমা প্রদর্শনের একটা ব্যাপার তাকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা দেওয়া কেন হলো? এই ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য হলো আদালতের ভিতরে যদি কোনো রকম বলা যেতে পারে যে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা দূর করার জন্য সেখানে সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও দেখা যায় যে ভারতের রাষ্ট্রপতি কতগুলো বক্তব্য রেখেছেন। কিরকম রেখেছেন? তিনি বলেছেন যে তিনি মৃত্যুদণ্ড চান না, অর্থাৎ ডেথ সেন্টেন্স তিনি চান না, এবং সেই ক্ষেত্রে তিনি তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে বা সেগুলো মানে একান্ত যদি অসুবিধে হয় বা একান্ত খুব ফেরোসিয়াস কাজগুলো তখন মৃত্যুদণ্ডের কথা পাওয়া যায়, না উচিত নয়। তাই তিনি মৃত্যুদণ্ডের পরিবর্তে সশ্রম কারাদণ্ডের পরিবর্তে দেখা গেছে যে বলা যেতে পারে যে পরিবর্তে কি হচ্ছে, কারাদণ্ড দেওয়ার কথা, কিন্তু সেটা অনেক বিনাশ্রম কারাদণ্ড, অর্থাৎ সেখানে কোনো খাটাখাটনির প্রয়োজন নেই, এবং বিশ্রামরত কারাদণ্ড বলে কি করা যেতে পারে, জরিমানা করা যেতে পারে। এরপরে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কি ক্ষমতা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি it is a part and parcel of the Indian parliamentary system, অর্থাৎ বলা যায় ভারতের রাষ্ট্রপতিকে সংসদের অবিচ্ছেদ্য হিসেবে মনে করা হয়। তাই তিনি যে আইন বিষয়ক ক্ষমতাগুলো ভোগ করবেন সেগুলো সেগুলো বলা যেতে পারে যে সেগুলোর উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয় ১২ জন ব্যক্তিকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারে। এছাড়াও কি বলা যেতে পারে সেটা হচ্ছে যে সংসদে অধিবেশন তোমার আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ভারতের রাষ্ট্রপতিকে কি বললাম, একটা হচ্ছে সংসদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে, এবং সেখানে বলা হচ্ছে সংসদের উচ্চকক্ষ হচ্ছে যে উচ্চকক্ষে মনোনীত করার ক্ষমতা, সেখানে সাহিত্য, বিজ্ঞান এবং সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতা সম্পন্ন ভারতের রাষ্ট্রপতি কি হতে পারে, রাজ্যসভায় মনোনীত করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে সংসদে আমরা তো হয়েছে এমন রাজ্যসভার তো অত ক্ষমতা নেই আমরা বললাম, তাহলে সংসদে তোমার কোন কক্ষটাই সব থেকে মানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে, একটু গল্পের ছলে বলি, কোন সংসদে যখন একটা অধিবেশন আহ্বান করা হয় সেটা করতে পারেন রাষ্ট্রপতি। এছাড়া হচ্ছে স্থগিত রাখতে পারেন, সেটাকে কিছুদিনের জন্য সাইনাডাই করে দিতে পারেন। প্রয়োজন হলে লোকসভাকে কি করে দিতে পারেন, উইন্ড করে দিতে পারেন, ভেঙে দিতে পারেন। সুতরাং রাষ্ট্রপতির এই ক্ষমতা ব্রিটেনের রাজা বা রানীর যে ক্ষমতা আছে সেক্ষেত্রে অনেকটা এক বলেই মনে করা হয়, এবং সেখানে বলা হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই ক্ষমতাটাও আছে যে তারা যুগ্ম অধিবেশন, এই যুগ্ম অধিবেশনে আহ্বান করা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। এরপর বলা হচ্ছে ভাষণ দান এবং বাণী প্রেরণ।
আচ্ছা, লোকসভার প্রত্যেক সাধারণ নির্বাচন হয় 5 বছর অন্তর অন্তর এবং প্রথম ফার্স্ট সেশন যেদিন শুরু হয় প্রধান অধিবেশনের শুরুতে এবং প্রতি বছর সাধারণত দেখা যায় যে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে একটা যুগ্ম অধিবেশন বা ডাকা হয় এবং সেখানে একটা ভাষণ পাঠ করা হয়। এই উদ্বোধনী ভাষণে কি বলা থাকে? প্রশ্ন তো উঠতেই পারে। এই উদ্বোধনী ভাষণে সরকারের যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে বা কার্যসূচি রয়েছে সেক্ষেত্রে এবং প্রশাসন সম্পর্কে একটা জেনারেল ক্লজে সাধারণ নীতি ঘোষণা করা এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রেখে সাধারণত বিতর্কের সূচনা করা হয়ে থাকে। এছাড়াও অন্য যে কোনো সময় দেখা যাচ্ছে উভয় পক্ষে কোনো উভয় পক্ষে যে কোনো ধরনের অধিবেশনে শাসন দেখা যাচ্ছে যে ভাষণ দেওয়ার ক্ষমতাটা কার থাকে? রাষ্ট্রপতির কাছে থেকে থাকে। এরপর বলা যেতে পারে যে সংসদে রিপোর্ট ইত্যাদি পেশ করার ক্ষমতা। সেখানে বলা হচ্ছে কিছু বিষয়ে সরকারের রিপোর্ট পেশ করার কি হয়ে থাকে? দায়িত্ব থাকে রাষ্ট্রপতি। যেমন যখন বাজেট হয় সেখানে আমাদের এখন ফেব্রুয়ারিতে বাজেট হয়ে যায়, যেমন সেখানে বার্ষিক আর্থিক বাজেটটা কি আগে তো সেটা জানতে হবে। বাজেট হচ্ছে এমন একটা প্রসেস যেখানে বার্ষিক আয় আর্থিক বিবরণী এবং প্রয়োজনে দেখা যাচ্ছে যে সেই সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে। এবারে বলা হচ্ছে যে আইনসভার ক্ষেত্রে আইন রচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে একটা ঘটনা ঘটে। সেখানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আইন প্রণয়নের আগে রাষ্ট্রপতি সাধারণ হচ্ছে যে কি বলতে পারো যে রাষ্ট্রপতির একটা প্রয়োজন, কিরকম প্রয়োজন থাকে সেখানে হচ্ছে যারা কোনো নতুন রাজ্য গঠন করা হলো বা কোনো রাজ্যের নামকরণকে পরিবর্তন করা হলো বা ইত্যাদি পরিবর্তন করা হলো, সেক্ষেত্রে কিন্তু এটা মানে কি বলবো মানে কোনো নতুন রাজ্যে গেলে বা কোনো রাজ্যের নামকরণ পরিবর্তন করলে বা সেই অনুযায়ী সেখানে তাহলে ভাগে সঞ্চিত সেগুলো কিন্তু সাধারণত ফিনান্স বিল হিসেবে দেখানো হয় না। ভারতের যে কনসলিডেটেড ফান্ড আছে, সঞ্চিত তহবিল আছে, সেই সঞ্চিত তহবিল থেকে একটা ব্যয় করার একটা ব্যাপার সেখানে থেকে থাকে। এখন বলা হচ্ছে যে আইন প্রণয়নে সম্মতি দেওয়ার ক্ষমতা। সংসদে কোনো ভিন্ন পাশ ধরো কোনো একটা আইন তো বলবো না, কোনো একটা আইনের খসড়া পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সেই বিলটাতে কি দেয়? সেখানে স্বাক্ষর এবং সেই বিলে যদি স্বাক্ষর দেয় দেন ইট ক্যান ট্রান্সফর্ম ইনটু ল। অর্থাৎ রাষ্ট্রপতি সেই বিলে যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে কিন্তু বিলটা আইনে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি না জানালে বিলটি আইনে পরিণত হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত, তবে বলা যায় যে মানি বিল বা অর্থ বিল এবং বলা হচ্ছে সংবিধান সংশোধনী বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি হচ্ছে সংসদে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে। অর্থাৎ দুটো পক্ষ দিয়ে পাস হয়ে গেল, হবার পর সেই বিলটা যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তখন সেই ক্ষেত্রে সেই বিলটা বলা যেতে পারে যে সেখানে সম্মতি জানাতে তিনি বাধ্য থাকেন। সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি বিলের সম্মতি না জানিয়ে অনেক সময় কি কি চেঞ্জ করা যেতে পারে, অর্থাৎ পরিবর্তনের সুপারিশ সহ তার সংসদে সেটাকে রিডিসকাশনে বা পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। এছাড়াও রাষ্ট্রপতির সুপারিশ অনেক সময় ইগনোর করা হয়, অগ্রাহ্য করে সংসদ বিলটি কি করতে পারে? বলা যায় যে অপরিবর্তিত অবস্থায় তার কাছে ফেরত পাঠাতে পারে। উভয় ক্ষেত্রে রাষ্ট্রপতি বিলে সম্মতি সাধারণত জানাতে বাধ্য থাকেন। এখন হচ্ছে এরপরে আমরা যেটা পড়বো দ্যাট ইজ হচ্ছে একটা নতুন পদ্ধতির কথা বলি। দ্যাট হচ্ছে যে তোমরা হয়তো নামগুলো শুনে থাকবে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ, যেখানে নারী ক্ষমতা অধ্যাদেশ জারির ক্ষমতা অনেক সময় সংসদের অধিবেশনেও থাকে।
এখন অনেক সময় কি বলবো, রাজ্য আইনসভায় গৃহীত বিল বা আইনের প্রস্তাব রাজ্যপালের কাছে তার সম্মতির জন্য পাঠানো হয়ে থাকে। রাজ্যপাল যদি তাদের সম্মতি দিয়ে দেয় তবে সেক্ষেত্রে বিলটা ইট ক্যান বি ট্রান্সফর্ম টু ল, তাহলে সেটা আইনে পরিণত হয়ে যেতে পারে। রাজ্যপাল আবার বিলটি সম্পর্কে যদি কোনো মতামত মানে খুব পছন্দ হলো না, মতামত না মতামত দিল, সেই মতামতটা গ্রহণ করা না গ্রহণ করা সেটা লোকসভার ব্যাপার। তবে বিলটি সম্পর্কে মতামত না জানিয়ে সেটি রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হয়েছিল এবং সেখানে সংবিধানের যে 200 নম্বর ধারা রয়েছে বা 200 আর্টিকেল রয়েছে, সেখানে বলা হয়েছে যে হাইকোর্টে সংবিধান নির্দিষ্ট ক্ষমতাকে কি করা হচ্ছে খর্ব বা সংকুচিত করে এবং আইনসভার কোনো বিল পাশ হলে রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে বিকাশের জন্য কি হচ্ছে বিবেচনার জন্য পাঠাতে বিবেচনার জন্য কি বলা হচ্ছে বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়। এছাড়াও কি রয়েছে, আদার কি ক্ষমতা রয়েছে, অন্যান্য ক্ষমতা কি রয়েছে, বলা হচ্ছে যে সমস্ত অঞ্চল ধরো সরাসরি কেন্দ্রীয় সরকারের শাসনাধীন, যেমন আন্দামান নিকোবর এইরকম গোয়া দমন, সেই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং এ ব্যাপারে দেখা যাচ্ছে সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ কিছু কি করা হয়েছে, ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যাচ্ছে যে প্রশাসনিক কাজকর্ম রাষ্ট্রপতির কাছে সাধারণত কি হয়ে থাকে, বলা যায় যে দায়বদ্ধতা থাকে। একজন প্রশাসকের দায়িত্বে থাকলে রাষ্ট্রপতির দ্বারা সেক্ষেত্রে রাষ্ট্রপতিকেও সজাগ থাকতে হয় যে যাতে কি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা প্রপার থাকে। এছাড়াও কোনো কোনো অঞ্চল যেমন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অনেক হয়তো বেড়াতে গেছো, লাক্ষাদ্বীপ, দাদরা, নগর হাভেলি, এই সমস্ত প্রশাসনিক কাজকর্মকে ঠিক মতো চালিয়ে নেওয়ার জন্য বা নিয়মার জন্য মানে কাজকর্ম পরিচালনার জন্য নিয়মাবলী রচনা চূড়ান্ত বলা যেতে পারে কিছু আইন বিষয়ক ক্ষমতা এবং এই সমস্ত অঞ্চলে অন্যান্য সংসদদের দ্বারা রচিত যে কোনো আইন বাতিল বা সংশোধন করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। সুতরাং এই দিক দিয়ে কিন্তু রাষ্ট্রপতির যথেষ্ট ক্ষমতা রয়েছে। এরপর বলা হচ্ছে যে তপশিলি, সেখানে বলা হচ্ছে তপশিলি এলাকা এবং তার জনাকৃতি এবং বলা যায় যে প্রশাসনে জর্জরিত অধ্যুষিত এলাকার প্রশাসনিক বিষয়ে রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা আছে বা স্পেশাল পাওয়ার আছে। সংসদ কর্তৃক সংশোধন সাপেক্ষে রাষ্ট্রপতি আগে বলেছিল যে যখন কোনো একটি এলাকাকে তপশিলি এলাকা বলে চিহ্নিত করা হয় অথবা কোনো এলাকা তা আঞ্চলিক হিসেবে বিবেচিত না বলে ঘোষণা হতো, এখানে বলা হচ্ছে যে সুতরাং তপশিলি এলাকাগুলোর সীমানা একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা হতে পারে। এরপরে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে তপশিলি জাতি এবং জনজাতি সম্পর্কে রাষ্ট্রপতি সাধারণত কিছু কিছু ক্ষমতা ভোগ করে থাকে। প্রথমত কি ভূমিকা পালন করে থাকে, প্রথমত বলা যায় যে প্রত্যেক রাজ্যে রাজ্যপালের সঙ্গে অর্থাৎ গভর্নরের সঙ্গে পরামর্শ করে তপশিলি জাতি উপজাতিদের তালিকানের রচনা ও তা বিজ্ঞাপিত করা এবং ক্ষমতাও রাষ্ট্রপতির কাছে আছে। অবশ্য সেই তালিকা সংসদের দ্বারা কিন্তু কি হতে হবে, সাধারণত পাস করতে হবে, অর্থাৎ সংশোধনের দ্বারা অনুমোদিত হতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি তপশিলি জাতি এবং সম্প্রদায়ের জন্য দুটি পৃথক আয়োগ গঠন করেন। ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্ট এন্ড ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল ট্রাইবস, দ্বিতীয় দুটো কক্ষ তৈরি হয় এবং এই আয়োগ দুটির কাজ হলো তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের মধ্যে সংবিধানে উল্লেখ করা হয়েছে রক্ষা কবচগুলো সম্পর্কে অনুসন্ধান করে তা কার্যকর করার জন্য নির্দিষ্ট সময় অন্তর পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন বা বলা যেতে পারে রিপোর্টটা পেশ করা হয়। রাষ্ট্রপতি এই প্রতিবেদন সংসদে পেশ করে থাকেন। এখন বলা হচ্ছে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা।
হোয়াট আর দ্য এমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে বলা হচ্ছে যে বলা যেতে যে উপরোক্ত এই কথাগুলো ছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন অস্বাভাবিক অর্থাৎ অস্বাভাবিক পরিস্থিতিকে অর্থাৎ বিভিন্ন আনকন্ডিশনাল জায়গা বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য সংবিধানের যে অষ্টাদশ অংশে 352 থেকে 360 ধারায় রাষ্ট্রপতিকে তিন ধরনের জরুরি অবস্থার কথা তিন ধরনের জরুরি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এখন এরপরে আমরা যেটা বলবো জরুরি অবস্থার ঘোষণা কি করে হয়ে থাকে অর্থাৎ কি প্রসিডিয়ারটা আমাদের চলতে হবে। সেখানে বলা হচ্ছে যুদ্ধ অথবা বহি আক্রমণ। আগে তো আমাদের জানতে হবে কি কি কারণে জরুরি অবস্থা বা এমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে। বলা হচ্ছে যুদ্ধ অথবা তোমার বাইরে থেকে কেউ অ্যাগ্রেস করলো অর্থাৎ কি মানে অ্যাগ্রেসিভ অ্যাটাক বহি আক্রমণ করলো অথবা দেখা যাচ্ছে সশস্ত্র বিপ্লবের কারণে সমগ্র ভারতে অথবা ভারতের কোন একটা স্পেসিফিক পার্টে নিরাপত্তা বিঘ্নিত হলে সেখানে অথবা বিঘ্নিত হওয়ার আশু সম্ভাবনা বা পসিবিলিটি থাকলে রাষ্ট্রপতি সমগ্র ভারতে না করে ভারতের কোনো অংশে যে কোনো অংশে জরুরি অবস্থা ডিক্লেয়ার করা যেতে পারে। এখানে বলা হচ্ছে যে আরেকটা কথা বলা যায় যে রাজ্য সাংবিধানিক অচলা ব্যবস্থা অর্থাৎ ঘোষণা মানে এইগুলো করার ভিত্তিতে অন্য কোনো ভাবে রাষ্ট্রপতির যদি মনে হয় যে কোনো রাজ্যে একটা সাংবিধানিক পদ বা সাংবিধানিক পথ অনুসরণ করা হলে শাসন কার্য পরিচালনা সেভাবে করা হলে যে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার্যে অচলাবস্থা জারি করতে পারে। এরপর বলা হচ্ছে আর্থিক, এটা কিন্তু তোমাদের ভীষণভাবে মনে রাখতে হবে যেটা হচ্ছে ইকোনমিক্যাল একটা এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা। এখানে বলা যে সমগ্র ভারতে বা ভারতের যে কোনো অংশে সাধারণত দেখা যাচ্ছে যে আর্থিক দৃষ্টিতে বা সুনামি মানে আর্থিক দায়িত্ব ও দুটো বিনষ্ট হলে রাষ্ট্রপতি তবে কি করবে সেক্ষেত্রে স্বাক্ষর করবে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি মোটামুটি আমরা দেখে নিলাম, এমার্জেন্সি পাওয়ারও কি হতে পারে, এগুলো কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা করব দ্যাট ইজ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের শাসন ব্যবস্থায় মেন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মানে শাসন ব্যবস্থাকে ঠিক মতো পরিচালনা করার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। ভারতের শাসন ব্যবস্থা মন্ত্রী পরিষদ পরিচালিত বা কাউন্সিল অফ স্টেটস দ্বারা পরিচালিত বা সংসদীয়। এই ধরনের শাসন ব্যবস্থায় সাধারণত সংসদের কাছে যৌথভাবে সাধারণত দায়িত্বশীল যে মন্ত্রী পরিষদ রয়েছে তারা প্রকৃতপক্ষে দেশে শাসন কার্য বা অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ডাক্ট করে থাকে। এরপর হচ্ছে আমরা বলে থাকবো প্রধানমন্ত্রী নিয়োগ কিভাবে হয়ে থাকে। সেখানে হচ্ছে সংবিধানের যে 75 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদ রয়েছে তাকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকে। সাধারণত লোকসভায় যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে 2/3 মেজরিটি পেয়ে থাকে তবে সেই দলের নেতাকে সাধারণত কি করা হয় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত করে থাকে। এখানে একটা কথা বলি সেটা হচ্ছে 1989 থেকে 2009 সাল পর্যন্ত লোকসভায় যে 7টি নির্বাচন হয়েছে তার কোনটিতে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কি করতে পারে বিশেষ বিচার বিবেচনা অনুসারে প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন বা নিয়োজিত করতে পারেন। এরপর হচ্ছে কার্যকাল। প্রধানমন্ত্রীর কার্যকাল কতদিন হয়ে থাকে? যা 5 বছরের জন্য সাধারণত প্রধানমন্ত্রী এই পদটিতে অধিষ্ঠিত হন। তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি কি করতে পারেন? তিনি তার রেজিগনেশন দিতে পারেন বা তিনি পদত্যাগও করতে পারেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত যে সরকারের প্রতি লোকসভার অধিকাংশ সদস্য যদি অনাস্থা প্রস্তাব প্রকাশ করে, তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সে ব্যাপারে কি করতে হবে? পদত্যাগ করতে হয়। এই পদত্যাগের সঙ্গে সঙ্গে সমগ্র মন্ত্রিসভারও কি হয়ে থাকে? পতন ঘটে থাকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার মর্যাদাটা কিরকম হয়ে থাকে। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। সুতরাং তাদের মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের মধ্যে সাধারণত একটা যোগাযোগ রক্ষা করে চলে। সংবিধানের যে ৭৪তম কনস্টিটিউশনাল রিফর্মের কথা বলা হয়েছে, তাতে বলা হয়েছে যে মন্ত্রী পরিষদের সব প্রশাসনিক সিদ্ধান্ত ও আইন রচনা প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতিকে কি হচ্ছে? ওয়াকিবহাল করা। অর্থাৎ মন্ত্রী পরিষদ যে সমস্ত কাউন্সিল অফ মিনিস্টার যে সমস্ত পলিসি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিচ্ছে বা আইন রচনা প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতিকে কি জানা? ওয়াকিবহাল করা। মন্ত্রী পরিষদের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা আইন রচনা প্রস্তাব সম্পর্কে নতুন কোনো আইন ক্রিয়েট বা ল ক্রিয়েট করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সেভাবে ইনফরমেশন দেওয়া। মন্ত্রী পরিষদে আগে বিবেচিত হয় এমন কোনো বিষয় কোনো মন্ত্রী কোনো কারণে যদি মন্ত্রী পরিষদে আগে বিবেচিত হয়নি, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স এর মধ্যে সেই বিবেচনাটা কখনো করা যায়নি বা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি, এমন কোনো বিষয় কোনো মন্ত্রী সিদ্ধান্ত যদি করে থাকে, ডিসিশন নিয়ে থাকে এবং সেই বিষয়ে মন্ত্রী পরিষদকে তখন বিবেচনার জন্য কি করে থাকে? রাষ্ট্রপতি সাধারণত কি করবে? নির্দেশ দিলে প্রধানমন্ত্রীর কিন্তু প্রাইম ডিউটি হচ্ছে বা প্রাইমারি ডিউটি হচ্ছে সেই নির্দেশটাকে ঠিকমতো পালন করা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত যে ক্যাবিনেট, অর্থাৎ আমরা বলি না প্রধানমন্ত্রী একটা মন্ত্রী পরিষদ দ্বারা পরিচালিত হয়ে শাসন ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যায়। সুতরাং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ক্যাবিনেটই প্রকৃতপক্ষে দেশের শাসন কার্যকে পরিচালনা করে থাকে বা কন্ডাক্ট করে থাকে। সুতরাং এই ক্যাবিনেট গঠন এবং তার কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যেতে পারে যে ভারতের সংবিধানের ৭৫ নম্বর ধারা ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে সাধারণত দেখা যায় যে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের কি দিয়ে থাকেন? অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন। কারা মন্ত্রী হবেন, কারা কোন পর্যায়ের ক্যাবিনেট মন্ত্রী হবেন, কে রাষ্ট্রমন্ত্রী হবে, কে উপমন্ত্রী হবে এবং কোন দপ্তরে কোন মন্ত্রী যা হবে, কোন দপ্তরে কোন ব্যক্তিকে সেই মন্ত্রী পদে নেওয়া হবে, সে ব্যাপারে কিন্তু ডিসিশন মেকারটা হচ্ছে প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে থাকেন। প্রধানমন্ত্রী দলে তাদের গুরুত্ব বিবেচনা করে সমস্ত সদস্যদের গুরুত্ব বা ইম্পর্টেন্স বিবেচনা করে প্রধান প্রধান দপ্তরের মন্ত্রী পদে নিযুক্ত করার জন্য সাধারণত তাদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়ে থাকে। সাম্প্রতিককালে ইন দ্য রিসেন্ট এরা যেটা দেখা যাচ্ছে যে যেমন আমরা জওহরলাল নেহরুর সময় পেয়েছি রাজেন্দ্র প্রসাদ, লালা রাজপথ রায়, লাল বাহাদুর শাস্ত্রী, এরা যেহেতু যথেষ্ট মুনশিয়ানা জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, তাদের একটা প্রধানমন্ত্রী তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ইচ্ছে ছিল যে তাদের সব দিয়ে তিনি নিয়েছিলেন মন্ত্রী পরিষদে। তেমনি দেখা যায় আজকের দিনেও নরেন্দ্র মোদীর আমলে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকারি প্রমুখ এইভাবে তারা গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো তাদের কিন্তু দিয়ে থাকেন। যে কোনো মন্ত্রীকে রাষ্ট্রপতি কি করতে পারেন? তাকে ইমপিচ করতে পারেন বা অপসারিত করতে পারেন, কিন্তু রাজ্যত রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করেন সাধারণত অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস ফ্রম দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সেই কাজটা তিনি করে থাকেন। কারা মন্ত্রী হবেন, হু উইল বি দ্য মিনিস্টার্স, কে কোন স্তরের মন্ত্রী হবেন, অর্থাৎ পূর্ণমন্ত্রী না, রাষ্ট্রমন্ত্রী না, উপমন্ত্রী, বা কোন দপ্তরের মন্ত্রী হবে, কতদিন মন্ত্রী থাকতে পারবে, এই সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু কি করে থাকে? থাকে প্রধানমন্ত্রী তার ডিসিশন মেকার হয়ে থাকে। ক্যাবিনেটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সাধারণত ক্যাবিনেটের কি হচ্ছে সভা বা ক্যাবিনেট কমিটি মিটিং এ ডাকেন। সভায় কি হচ্ছে সেই ক্যাবিনেট মিটিং এ কি কি আলোচনা হবে সেই সমস্ত গুলোকে কি করা হয়? স্থির করা হয় ও সভায় সেক্ষেত্রে চেয়ারম্যানশিপ করে থাকে, চেয়ারম্যানও হয়ে থাকে। তাকে বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে অর্থাৎ বিভিন্ন যে ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে সেই কাজের মধ্যে সমন্বয় সাধন করার কথা বলা হয়।
অনেক সময় প্রধানমন্ত্রীকে কিছু কিছু প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়াল কি বলা হচ্ছে বলতে পারো যে মন্ত্রীর উপর তাকে নির্ভর করতে হয়। এই ক্ষুদ্র মন্ত্রী গোষ্ঠীকে আমরা সাধারণত মানে কি হচ্ছে বলতো মানে যেটা ক্যাবিনেট ব্যবস্থা যেটা ইনার ক্যাবিনেট আমরা বলছি মানে যেখানে কিন্তু তাবৎ মন্ত্রীরাই পলিসি ফর্মুলেশনে সব থেকে বেশি বড় ভূমিকা নিয়ে থাকবে। সুতরাং সেই মন্ত্রীকে তাদের নিয়ে এরকম ক্ষুদ্র চারা মন্ত্রী গোষ্ঠীকে নিয়ে একটা নতুন ক্যাবিনেট গঠন করা হয়, যেটাকে বলা হয় আভ্যন্তরীণ ক্যাবিনেট বা ঘরোয়া ক্যাবিনেট বলা হয়ে থাকে। ক্যাবিনেট মানে কি খুব খুব ক্লোজ লোকজনকে নিয়ে তাদের নিয়ে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং সংসদ। সেখানে দেখা যাচ্ছে যে তার পরামর্শ অনুসারে সাধারণত রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কি করে থাকেন আহ্বান করে থাকেন, অর্থাৎ সেখানে তাকে সেশনটা শুরু হওয়ার কথা বলা হয়, তাকে সাইলেন্ট আগে স্থগিত রাখতে পারেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা তার আছে। সংসদের অধিকারের আলোচ্য সূচি বা নির্ধারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও আলোচ্য সূচি বিষয়ে দলীয় সদস্যদের কি করা ওয়াকিবহাল করা অবহিত করা এবং দলীয় সদস্যদের এদের ভূমিকা সম্পর্কে যদি কোনো প্রয়োজন হয় তাদের পরামর্শ দেওয়া সেটাও প্রধানমন্ত্রীর কি হচ্ছে বিশেষ দায়িত্বের মধ্যে এসে পড়ে। এছাড়াও লোকসভার নেতা হিসেবে সরকারের প্রধান কাজ হচ্ছে অ্যাজ এ কি হচ্ছে একটা বলা মুখপাত্র অর্থাৎ স্পোকসম্যান হিসেবে কাজ করার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এছাড়াও লোকসভার অ্যাজ এ লিডার অফ লোকসভা লোকসভার নেতা হিসেবে সরকারের প্রধান অর্থাৎ হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট দেশ মানে বলা হচ্ছে প্রধান মুখপাত্রের ভূমিকা তাকেই পালন করতে হয়। সংসদের অধিবেশন চলাকালীন সাধারণত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত সাধারণত দেখা যায় যে এই প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারই ঘোষণা করে থাকেন। এছাড়া বলা যায় সংসদে কোনো মন্ত্রী যদি কখনো কোনো কারণে অসুবিধায় পড়ে যায় প্রধানমন্ত্রী কিন্তু তাকে কি করার জন্য করেন হেল্প করার জন্য এগিয়ে এসে থাকেন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার দল। আচ্ছা, এরপর বলা যায় প্রধানমন্ত্রী সাধারণত দলীয় কর্মসূচি কতটা মানুষের কাছে পপুলারিটি পেয়েছে অর্থাৎ জনপ্রিয় করতে সক্ষম হয়েছে, সেগুলির কতটা সার্থক রূপায়ণ বা ইমপ্লিমেন্টেশন হবে সে সম্পর্কে কিভাবে সরকার সেক্ষেত্রে পরিচালিত হবে বা জনমানুষের সরকার সম্পর্কে কি ধরনের প্রতিবন্ধী মানে কি ধরনের ভাবমূর্তি বলা যায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিষ্ঠা করতে পেরেছে তার উপর সাধারণত শাসক দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে থাকে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার এবং জনগণ। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং যদি পদমর্যাদা তার জনপ্রিয়তার উপরে অনেকখানি নির্ভর করে থাকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর মানে তার নিজস্ব যে পার্সোনালিটি ব্যক্তিত্ব ক্ষমতা সমস্ত কিছু কিন্তু বলা যেতে পারে যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপর অনেকটাই নির্ভর করে থাকে। অর্থাৎ একটা আমরা কথা অনেক সময় বলি না যে প্রধানমন্ত্রী হচ্ছে ক্যারিসম্যাটিক অ্যাটিটিউড হলে খুব ভালো হয়। অর্থাৎ গণমোহিনী শক্তির সাহায্যে তিনি জনগণের মনে একটা উজ্জ্বল কি করতে পারেন ভাবমূর্তি গড়ে তুলতে পারেন এবং সেক্ষেত্রে তার ক্ষমতা বা তার কর্তৃত্ব যথেষ্ট আছে বলে মনে করা হয়। অনেক সময় এছাড়াও যেমন আমরা এই প্রসঙ্গে বলতে গেলে না যেমন কংগ্রেস জমানার প্রধানমন্ত্রী হিসেবে আমরা কিন্তু ইন্দিরা গান্ধীর কথা বলতে পারি, রাজীব গান্ধীর কথা বলতে পারি। আচ্ছা, সংবাদপত্র বেতার এবং দূরদর্শনের মতো শক্তিশালী যেগুলো পাবলিক মিডিয়ায় রয়েছে বা বলা যায় যে বহু শক্তিশালী যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলোকে তিনি বিশেষভাবে আহ রাখার কথা বলেছেন। সুতরাং দেখা যায় যে রাখার কথা না সেক্ষেত্রে তারাও কিন্তু জনগণের থেকে বলা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং জনগণ এক্ষেত্রে দেখা যায় যে বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্দিরা গান্ধী প্রচন্ড ক্যারিসম্যাটিক অ্যাটিটিউড ছিল, সকলকে খুব দারুণ শীল মানে কি করতে কনভিন্স করতে পারতেন।
সেক্ষেত্রে সুতরাং একটা জনমানুষের উজ্জ্বল ভাবমূর্তি করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং জনগণের মধ্যে সবসময় একটা ইন্টিমেসি সম্পর্ক থাকা প্রয়োজন হচ্ছে। এবং শুধু তাই নয়, জনসমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে কিভাবে বা কি প্রসিডিওরে এগোবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী জনগণকে ওয়াকিবহাল করবে। এবং সেক্ষেত্রে সেটা করতে গিয়ে প্রধানমন্ত্রী সংবাদপত্র, বেতার, দূরদর্শন ইত্যাদি শক্তিশালী পাবলিক মিডিয়াগুলোকেও তারা কি করে থাকবে, ব্যবহার করে থাকবে। সুতরাং সেখানে প্রধানমন্ত্রীর একটা যথেষ্ট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বলা যায় যে প্রধানমন্ত্রী ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটি বা গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তবে তিনি কতটা ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী হবেন তা নির্ভর করবে কিন্তু তার প্রধানমন্ত্রীর, যেটা বললাম, তার নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পাওয়ার ক্ষমতা এবং তার নিজস্ব দক্ষতা, এফিসিয়েন্সি এবং কর্মকুশলতার উপর। এছাড়াও সঙ্গে সঙ্গে তাকে মাথায় রাখতে হবে যে দেশের যে অলরাউন্ড পরিস্থিতি, অর্থাৎ দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেটার উপরেও যথেষ্ট গুরুত্বতা দিতে হবে এবং তার উপরেও কিন্তু যে ক্ষমতা বা কর্তৃত্ব সাধারণত নির্ভরশীল হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে কেন আমি বললাম যে আজকের দিনে দেখো বিজেপি, আমি কোনো সরকারকে করে বলছি না, কিন্তু আজকের দিনে কেন্দ্রীয় সরকার হিসেবে রয়েছে একটা বিজেপি লেড গভর্নমেন্ট, সেখানে রয়েছে। সেখানেও কিন্তু নরেন্দ্র মোদীর খুব ভালো একটা ক্যারিসমেটিক অ্যাটিটিউড আছে, অর্থাৎ খুব জনগণকে কনভিন্স করার ক্ষমতা নরেন্দ্র মোদীর আছে। যার জন্য বলা হয়েছিল শিকাগো শহরে বিবেকানন্দ যখন বলেছিলেন, কত লোক শুনতে এসেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক শুনতে এসেছিল। নরেন্দ্র মোদী যখন প্রথম অধিবেশন দিয়েছিলেন সেখানেও কি হয়েছে, সেখানে যথেষ্ট মানে বলা যেতে পারে যে তার নিজস্ব ব্যক্তিত্ব, দক্ষতা, কর্মকুশলতার উপর নির্ভর করে। কারণ নিজেকে তুমি কিভাবে অ্যাপিয়ার করছো তার উপরে দেখে তো অপর দেশের রাষ্ট্রপ্রধান তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নেবে। তোমাকে অনেক ক্যারিসম্যাটিক হতে হবে, স্মার্ট হতে হবে, খুব ভালো ওরেটর হতে হবে, ভালো বক্তা হতে হবে। সেই ক্ষেত্রে সেইগুলো যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তবে সেই ক্ষেত্রে সেই দেশে এগিয়ে যাওয়ার প্রবণতা বা এগিয়ে যাওয়ার সুযোগটাও অনেক বেশি থাকে। এছাড়াও বলা যেতে পারে যে দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি রয়েছে, সে পরিস্থিতির উপরেও কিন্তু ক্ষমতা এবং কর্তৃত্ব নির্ভরশীল হয়ে থাকে। এরপরে আমরা একটু বলি, কিসের কথা বলি, জোট সরকারের কথা বলি। দেখা যায় যে জোট সরকার মানে আমার প্রশ্নটা এসে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে জোট সরকারে সাধারণত দেখা যায় যে প্রধানমন্ত্রী তার নিজের যে বলা যায় নিজের দলের কর্মসূচি অনুসারে দেখা যায় যে সরকার পরিচালনা করতে পারে না। শুধু নিজের দলের কর্মসূচি নিয়েই একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, প্রধানমন্ত্রী কন্ডাক্ট করছে, কখনো হয় না। এবং সেখানে কি হচ্ছে, যদি সেটা জোট সরকার হয়, যেমন 1981 এর পর থেকে অনেক দশক আমরা জোট সরকারে ছিলাম, অর্থাৎ সেখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, বিভিন্ন দল মিলে গিয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করার কথা ভাবা হয়েছিল। এখানে হচ্ছে মোর্চা অন্তর্ভুক্ত বিভিন্ন শরিক দলের কাছে গ্রহণযোগ্য অভিন্ন কর্মসূচি গ্রহণ করে তাকে সরকার পরিচালনা করে থাকে। অর্থাৎ সেখানে কি বলা আছে, মোর্চার অন্তর্ভুক্ত বিভিন্ন শরিক রয়েছে। সুতরাং সেই শরিক দলের কাছে, ধরুন আমি একটা কংগ্রেস লেড কোয়ালিশন গভর্নমেন্ট বানাচ্ছি, সেখানে সিপিএম থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, আরো অনেক কোনো দল থাকতে পারে। সুতরাং সেখানে বলা হচ্ছে যে মোর্চার অন্তর্ভুক্ত এই যে বিভিন্ন যে সহযোগী পার্টিগুলো রয়েছে বা শরিক দলের কাছে আছে, তারা যাতে সবাই মিলে আলোচনার পর একটা কি করা যেতে পারে, অভিন্ন কর্মসূচি গ্রহণ করে তারা যদি সরকার পরিচালনা করতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী পরিচালিত এই যে সংসদীয় ব্যবস্থা, সেটা কিন্তু ভালোই হবে। সুতরাং দেখা যায় যে তাই বলা হচ্ছে যে যেমন আমরা লোকসভার কথা বলেছিলাম, তেমনি আজকে আমরা যে বিষয়গুলো করলাম সেটা হচ্ছে রাজ্যসভার কথা বললাম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে রাজ্যসভা কথা বললাম, তারপরে আর দুটো বড় জিনিস নিয়ে পড়লাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী।
এখন হচ্ছে রাষ্ট্রপতি ও তোমার জোট সরকারের প্রধানমন্ত্রী তার নিজের দলের যে কর্মসূচি অনুসারে সরকার পরিচালনা ঠিকমতো কি করতে পারে, কন্ডাক্ট করতে পারে। এবং সেই ক্ষেত্রে মোর্চার অন্তর্ভুক্ত তখন বিভিন্ন শরীর মানে একজন একটা সংখ্যাগরিষ্ঠ, যেমন ধরো নরেন্দ্র মোদী লেড যে গভর্নমেন্টটা রয়েছে, যেটা কদিন পরে আবার নতুন ভোট হবে, সেখানে কিন্তু সেখানে সেই 2/3 মেজরিটি কিন্তু কার রয়েছে, মোদী রয়েছে। তার জন্য তার পক্ষে দেশে পলিসি ফর্মুলেট করা অনেক বেশি সোজা হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে যাই হোক, মোর্চা অন্তর্ভুক্ত বিভিন্ন শরিক দলের চেয়ে শরিক দলের কাছে গ্রহণযোগ্য অভিন্ন কর্মসূচি গ্রহণ করে বা তাকে সরকার পরিচালনা করে। এই হচ্ছে মোটামুটি আমরা যেটা করলাম, সেটা হচ্ছে ইউনিট 5A আর B করলাম। আমরা আগের দিন লোকসভা শেষ করেছিলাম। আজকে যেটা করলাম রাজ্যসভা করলাম 1 নম্বর। 2 নম্বর রাজ্যসভা করতে গিয়ে রাজ্যসভার গঠন, তার কাজকর্ম সমস্ত কিছু করে ফেললাম। দ্বিতীয়ত আমরা যেটা করলাম যেটা হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট, এবং সেখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বটা পাবে সেটা হচ্ছে এমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এই বিষয়টার উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে। এরপরে আমরা যেটা পড়েছিলাম দ্যাট ইজ হচ্ছে প্রধানমন্ত্রী বা জনগণ, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে সেখানে কি কোয়ালিফিকেশন লাগে একজন প্রধানমন্ত্রী হতে গেলে, বা সেখানে হচ্ছে যে ক্যাবিনেটের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কি রকম, সেইগুলো জানা আমাদের প্রয়োজন আছে। সেই জন্য সবই ভারতের প্রেক্ষাপটে আমরা জেনে নিলাম। অর্থাৎ সুতরাং দেখা যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে রিয়েল শাসক বা রিয়েল যদি শাসনকর্তা হিসেবে দেখি, তাহলে কিন্তু কার কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কথা বলবো, এবং এই প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের দ্বারা দেশের শাসন ব্যবস্থাকে পরিচালনা করে থাকেন বা সেখানে নিয়ে যান। অন্যদিকে কিন্তু সুতরাং দেখা যাচ্ছে যে সেই জন্য আমরা কতগুলো আসপেক্টে প্রধানমন্ত্রীকে আলোচনা করেছি। একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার সংসদ, এবং দ্বিতীয়ত যেটা বলেছি, দ্বিতীয়টা একটা বলেছিলাম প্রধানমন্ত্রী এবং তার দল। তৃতীয়ত যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার জনগণ, এবং চতুর্থত আমরা একটা দেখিয়েছিলাম যেটা জোট সরকার, কারণ ভারতবর্ষ বেশ কিছুকাল যাবৎ প্রায় 2 দশক আমরা কিন্তু জোট সরকারের আন্ডারে ছিলাম, অর্থাৎ কোয়ালিশন গভর্নমেন্টের আন্ডারে আমরা ছিলাম। সুতরাং দেখা যাচ্ছে যে এছাড়াও তোমার, আচ্ছা এক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে একটা কথা আমি বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। সেক্ষেত্রে হচ্ছে যে একটা রাষ্ট্রপতির কথা যখন আমি বলেছিলাম, সেখানে কি হচ্ছে একটা ক্ষমতা বলতে ভুলে গেছি কিনা মনে নেই, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা। অনেক সময় সেই ক্ষমতাটা মানে কি হচ্ছে, এটা সংসদ সেশনে রইল না, তখন কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন হয়ে পড়লে রাষ্ট্রপতি সেক্ষেত্রে সাধারণত অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। অধ্যাদেশ হচ্ছে মানে কি, অধ্যাদেশকে যদি আমরা একটা কথা বলি, ইট ইজ এ বলা হচ্ছে টেম্পোরারি ল, অর্থাৎ অস্থায়ী আইন বলা যেতে পারে। এবং সংসদের পরবর্তী অধিবেশন বসার কয়েকদিন থেকে 6 সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ কি করে দিতে হয়, তাকে বলবৎ করার ব্যবস্থা করতে হয়। আরেকটা বলা হচ্ছে রাজ্য আইনসভায় গৃহীত বিলে সম্মতি অসম্মতি জ্ঞাপন করার ক্ষমতা। আইনসভায় গৃহীত বিল বা আইনের প্রস্তাব রাজ্যপালের কাছে কিসের জন্য পাঠানো হলো, সম্মতির জন্য পাঠানো হলো। রাজ্যপাল সেখানে সোজাসুজি সম্মতি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, তাহলে দেন দ্য বিল ক্যান বি ট্রান্সফর্মড ইনটু ল। রাজ্যপাল আবার বিলটি মনে করেছে না ঠিক নেই, নিজস্ব মতামত দেওয়ার প্রয়োজন নেই, বরং ইট ক্যান বি সেন্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হয়। এছাড়াও সংবিধানে 200 নম্বর যে ধারা আছে তাতে বলা হয়েছে যে হাইকোর্টের সংবিধান নির্দিষ্ট ক্ষমতাকে কখনো খর্ব, সেটাকে কখনো সংকুচিত করা যায় না। রাজ্য আইনসভায় কোনো বিল পাশ করালে রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে তা বিবেচনার জন্য পাঠাতে পারেন। হ্যাঁ? আচ্ছা, এর প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে আমরা কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের আগেও বলেছি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ দ্বীপ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য নিয়মাবলী রচনা, চূড়ান্ত একটা আইন বিষয়ক ক্ষমতা, এবং ওই সমস্ত অঞ্চলে অন্যান্য সংসদদের দ্বারা রচিত যে কোনো আইন বা কি হচ্ছে বাতিল বা সংশোধন করে
সংশোধন করার ক্ষমতা সাধারণত কাকে দেওয়া হয়েছে? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে আর কি বলা যেতে পারে? এগুলো তো আমরা বলেছি তপশিলি জাতি বা জনজাতি সম্পর্কে এখন রাষ্ট্রপতি আরো বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। যেমন বলেছিলাম যে যারা শিডিউল কাস্টের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল ট্রাইব এই কথাগুলো আলোচনা করেছি। তাহলে আমরা আজকে পড়েছি রাজ্যসভা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আমি অর্চিতা শীল, আমি ইগনো রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।